টিউলিপের অভিনব জালিয়াতির প্রমাণ দুদকের হাতে। গুলশানে রাজুকের সম্পত্তি দখলে ইস্টার্ন হাউজিংকে সহযোগিতার অভিযোগ। বিনিময়ে বুঝে নেন ফ্ল্যাট। আগামী সপ্তাহে মামলার সিদ্ধান্ত। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন। শুধুমাত্র অ্যান্টি কারাপশন কমিশনার না, এখানে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও কিন্তু একটা দায়িত্ব ছিল সবসময় এটাকে ইভ্যালুয়েট করা। তার যে অথরাইজ অফিসার ছিল প্রত্যেকটা জায়গায়, সেই অথরাইজ অফিসারও কিন্তু দেখা উচিত ছিল যে আসলে এই ল্যান্ডটা কিসের জন্য দেওয়া হয়েছিল আর ল্যান্ডটা এখন ইউজ হচ্ছে কোথায়। তথ্য বাজেয়াপ্ত করা নিয়ে দুদকের দাবি প্রশ্নের মুখে। চিঠি চালাচালি ছাড়া সফলতা প্রায় শূন্য। আদালতের আদেশকে জব্দ বলে প্রচার। সম্পদ আছে বিদেশে, এখন এইটাকেই বলে দেওয়া হচ্ছে যে বিদেশের সম্পদ ক্রয় করা হয়েছে। আদতে এটা কিন্তু ফ্রিজ হচ্ছে না। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুয়ারে কড়া নাড়ছে সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা। এবার শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। থাকবে ফ্যাসিবাদ বিরোধী মোটিভ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নারী সদস্য গ্রেফতার। প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার প্রতিশ্রুতি স্নিগ্ধের। ট্রান্সশিপমেন্ট বাতিলে নতুন সংকটে ব্যবসায়ীরা। বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি। বাণিজ্যে বাধা এড়াতে আলোচনার পরামর্শ। অবশেষে শুরু হচ্ছে মাতার বাড়ি সমুদ্রবন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। ভিড়তে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। এবং গাজায় ফিলিস্তিনি নিধনের মধ্যে সৌদি আরবের ডিজে পার্টির আয়োজন। কাতারে আতশবাজি উৎসব। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মুসল্লিদের বিক্ষোভ। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছর বরণের অনুষঙ্গ সাজিয়ে তুলতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবার শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আর বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ। সেদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। বৈশাখ উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। পহেলা বৈশাখ উৎসবের রূপকে ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিভ আর বিশাল আকৃতির কাঠামো। শিক্ষার্থীরাই বানাচ্ছেন রাজা রানীর বিশাল মুখোশ, পেঁচা, জাতীয় পশু বাঘ, ইলিশ মাছ, পাখি ও ফুলের রঙিন আবয়ব। এসব কাজে ব্যবহার হচ্ছে বাঁশ, কাঠ এবং কাগজ। এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতি। উঠে আসবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবিও। অনেকটাই শেষের দিকে, আর মাত্র 2 দিন বাকি বর্ষবরণ আমাদের আনন্দ শোভাযাত্রার। তো সব মিলিয়ে প্রস্তুতি ভালো। কিছু পটচিত্র আছে বড় বড় কাপড়ে করা, বনবিবির, আকবরের আর বিভিন্ন রকমের রূপকথার, পেঁচা, পাখি, তারপর আমাদের স্যারদের আবার আমাদের স্টুডেন্টদের যে হচ্ছে পেইন্টিংগুলো, সেগুলো আমরা বিক্রি করছি। গণঅভ্যুত্থানের কিছু আমরা মোটিভ রাখছি, যেমন পানির বোতল, তারপর হচ্ছে গিয়ে একটা ভয়ঙ্কর দৈত্যের মুখোশ। এবছর বৈশাখ উদযাপনের নানা বিষয় নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন শোভাযাত্রা আয়োজন কমিটি। জানান, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্যে উদযাপিত হবে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। আর শোভাযাত্রার নাম ঠিক করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। কিন্তু পরবর্তীতে আরো 2 জন যুক্ত হয়েছে। জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের উদযাপনে তুলে ধরা হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে
মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেটিকে তুলে ধরা, অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। শোভাযাত্রার জন্য পহেলা বৈশাখে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন সহকর্মী শাবাব ওয়াসি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আর কিছুদিন বাদেই আসছে বাংলা নববর্ষ 1432। নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সময় কাটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বড় আকৃতির কিছু প্রতীকী আসলে কাজ করা হচ্ছে এবং প্রতি বছরের ন্যায় এবারও বেশ কিছু প্রতীকী এবং রঙিন মোটিভ এখানে কাজ করা হচ্ছে। এবং যেটা ভিন্ন এবার এই ব্যতিক্রম আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এবার কিন্তু নববর্ষের যে মর্মার্থ সেটাতে থাকছে জুলাই অভ্যুত্থান। এবং আমরা দেখতে পাচ্ছেন সামনে ফ্যাসিবাদী বিরোধী বা ফ্যাসিবাদের একটি প্রতীকী অবয়ব কিন্তু তৈরি করা হয়েছে এবং তার সাথে রয়েছে গ্রামীণ সংস্কৃতির নানা উপাদান, যেমন ইলিশ, পেঁচা, পাখি, এরকম নানা আকৃতি কিন্তু তৈরি করা হচ্ছে। আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গেল 1 মাস যাবত তারা আসলে এই প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থীরা, শিক্ষকরা, তাদের সাথে কর্মীরা আসলে সকলে মিলে সম্মিলিতভাবে এই কাজগুলো করে যাচ্ছেন এবং গত 1 মাস যাবত তারা এই কাজ করে যাচ্ছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বছর কিছু ভিন্নতা তারা আনার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এই বছর যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যেই প্রতিবাদ, যেই মানুষের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের চিহ্নটি আসলে প্রতিফলিত হবে এবারের শোভাযাত্রায়। এবং কিছুক্ষণ আগেই বেলা 11টার দিকে একটি শোভাযাত্রা আয়োজন কমিটির একটি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এবারের শোভাযাত্রার নাম কি ঠিক করা হবে এবং তারা নাম ঠিক করেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আমরা কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে অনেক মাসব্যাপী আসলে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা এই খুবই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এখানে কাজ করে যাচ্ছেন। এবং আমরা যেটা দেখতে পেরেছি যে এখানে মানুষ কিন্তু ভিড় করছেন, দর্শনার্থীরা আসছেন, শিশু কিশোর বাচ্চাদের নিয়ে এখানে দেখতে আসছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। অন্য প্রসঙ্গ, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছেন মুসল্লিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি মুসলিমদের যেভাবে নিধন চলছে, যেভাবে হত্যাযজ্ঞ চলছে, তারই প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পরপরে মুসল্লিরা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা বায়তুল মোকাররমের যে গেট রয়েছে, প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনে দাঁড়িয়ে তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন। তারা বলছেন যে এই যে বর্বরোচিত হামলায় ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং একের পর এক হামলায় নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র এবং ফিলিস্তিনিদের যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কোনোভাবেই আসলে বরদাস্ত করা হবে না, কোনোভাবেই আসলে এটি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদিও তারা বলছেন যে এভাবে কিন্তু বিশ্ব বিবেককে তারা জাগ্রত করার তারা কথা বলছেন এবং বলছেন যে এই যে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে
জাতিসংঘ কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসার জন্য বারবার করে তার আহ্বান জানানো হচ্ছে এবং পাশাপাশি বিশ্ব বিবেককে তারা জাগ্রত করার জন্য, বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্য হওয়ার জন্য তারা বারবার করে তারা কথা বলছেন। ঠিক কিছুক্ষণ আগে এখানে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা এবং জুমার নামাজ আদায়ের পরে প্রধান যে ফটক, সে প্রধান ফটকের পাশেই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তাদের যে নেতৃস্থানীয় লোকজন রয়েছে তারা এখানে বক্তব্য রাখছেন। এই বক্তব্য যে পর্ব রয়েছে সেই বক্তব্যের পরেই তারা বিক্ষোভ মিছিল বের করবেন এবং বিক্ষোভ মিছিলটি এই যে এলাকা রয়েছে সেই এলাকায় আসলে প্রদক্ষিণ করবে। কিছুক্ষণ আগেও আরও একটি সংগঠন তারা বিক্ষোভ মিছিল নিয়ে এখানে বিক্ষোভ মিছিল পালন করেছে এবং এখানে যারা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই ঘটনার জন্য বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য, সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন রয়েছে, পুলিশের সদস্য রয়েছে, পাশাপাশি অন্যান্য সাদা পোশাকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থার যে সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এবং এখানকার যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এই যে বিক্ষোভ কর্মসূচি, যে এই যে আন্দোলন, ফিলিস্তিনের প্রতি যে সমর্থনে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। এই আন্দোলন তারা কোনোভাবেই থামাবেন না এবং যাতে করে তাদের এই বার্তা, সেই বার্তা যেন বিশ্ব মুসলিম উম্মার কাছে পৌঁছে দেওয়া হয়, সেই বিশ্ব মুসলিম উম্মাকে জাগ্রত করার জন্য এবং বিশ্ব মুসলিম উম্মাকে এই ঐক্যের বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য তারা আসলে কাজ করবেন এবং যতদিন পর্যন্ত না আগ্রাসন চলছে এই বর্বর ইসরায়েলের, ততদিন পর্যন্ত তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবেন। তো জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে এই ছিল আমার হাতে সব শেষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মুসল্লিদের বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। গাজায় বর্বরতা চালাতে পশ্চিমারা ইসরায়েলের বড় সহযোগী হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী যুব সংহতির মানববন্ধনে অংশ নিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারাই মানবতা বিরোধী কাজে লিপ্ত। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে হাজির করে দ্রুত বিচারের দাবি জানান তিনি। একই দাবিতে মানববন্ধন করেছে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী নানা সংগঠন। পশ্চিমা মদদে ঠান্ডা মাথার ক্লিনজিং যে অপারেশন চলছে গোটা ফিলিস্তিন জুড়ে, তাতে পশ্চিমা দুনিয়ার তাদের যে গণতন্ত্রের মুখোশ, মানবাধিকারের মুখোশ, পুরোপুরি এটা আজকে খসে পড়েছে। এদের সবাইকে আজকে যুদ্ধাপরাধী, আজকে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আদালতে প্রয়োজন বোধে ওদেরকে দাঁড় করানো দরকার। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরব দেশগুলোর ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যেই সৌদি আরবে আয়োজন করা হয়েছে ডিজে পার্টির। পবিত্র মদিনা শহরের খুব কাছেই এই আয়োজন করা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। এর আগে চলতি মাসে আতশবাজির উৎসব হয় কাতারেও। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হচ্ছে, তখন আরব দেশগুলিতে চলছে নাচ, গান আর আতশবাজির উৎসব। চলতি সপ্তাহে সৌদি আরবের আল উলার জাবাল আল ফিলে আয়োজন করা হয় ডিজে পার্টির। বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে পাশ্চাত্য সুরে রাতভর নাচ গানে মেতে ওঠে তরুণ তরুণীরা, যা এরই মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। এর আগে চলতি মাসে উৎসবের আলোয় আলোকিত হয় কাতারের আকাশ। ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিন জ্বলছে, ঠিক তখন আতশবাজি প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করেছে দেশটি। লুসাইল শহরের উৎসবে অ্যাক্রোব্যাটিক শো, আতশবাজি ও রাতের আকাশে ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। রাহানুল রানা, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ঢাকায়ও জলবায়ু ধর্মঘট পালন। টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান। ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর অভিনব জালিয়াতি প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। গুলশানে স্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গা হস্তান্তরের বিনিময়ে ফ্ল্যাট উপহার দিয়েছেন তিনি। টিউলিপের প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের প্রায় 2 বিঘা জমি দখল ও প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় স্টার্ন হাউজিং। এ ঘটনায় আগামী সপ্তাহে টিউলিপ ও রাজুকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গেল মার্চে দুদক ফ্ল্যাটের সন্ধান পেলে আদালতে আবেদনের প্রেক্ষিতে সেটি জব্দের আদেশ দেয়। তবে ফ্ল্যাটের আদ্যপ্রান্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্লটটি জুড়েই অভিনব জালিয়াতির নানা ফেরিস্তি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার সত্ত্বে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সাল থেকে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2020 সালে টিউলিপ সিদ্দিকী আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসাবে আম্মুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটে বিভাজনে তৎকালীন রাজক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেন। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি গ্রহণ করেন টিউলিপ। এ ঘটনায় টিউলিপ সিদ্দিক সাবেক রাজক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করতে যাচ্ছে দুদক। আর এই অনিয়মের দায় থাকলেও মারা যাওয়ায় আসামি করার সুযোগ নেই ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজকের সাবেক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সেলিমকে। আপনি যে প্রসঙ্গটা বললেন এটা যদি আমরা বিবেচনা করি তাতে আরও একটা মামলা হতে পারে। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় আরেকটা মামলা আছে, যে মামলাটা আমরা এখনো করিনি। আইনজ্ঞরা বলছেন রাজকের প্লট বরাদ্দ বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই, সংশ্লিষ্ট কোনো বিভাগ এর দায় এড়াতে পারে না। এই যে গভর্নমেন্টের যে পলিসিটা ছিল যে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল সমাজের তারা এই জায়গাটা পাবে, সেখান থেকে সরে এসে যেটা বহুতল ভবন, সেখানে বহুতল ভবনের ভিতরে হচ্ছে বহুতল অনেকগুলি ফ্ল্যাট থাকবে, কমার্শিয়াল পারপাস ইউজ করা হবে, 1-2 ব্যক্তি এখানে নাম কোনো মূল্য ছাড়া তারা ফ্ল্যাট এনজয় করবে অথবা তাদেরকে আপনার ফ্যাসিলিটি দেওয়া হবে। এটা তো আসলে পারপাসটা না। এর আগে দুদক পূর্বাঞ্চলের শেখ পরিবারের 60 কাঠার প্লট জালিয়াতির মামলায় হুকুমের আসামি করেছিল টিউলিপ সিদ্দিককে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিবাজদের বিদেশে পাচার করা শত শত কোটি টাকার সম্পদ জব্দ করছে দুদক। কিছুদিন পরপরই চাঞ্চল্যকর এমন নানা সফলতার বার্তা জানান দেয় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। যদিও তথ্য বলছে বাস্তবে চিঠি চালাচালি ছাড়া সম্পদ জব্দের কোনো সিদ্ধান্তই আলোর মুখ দেখেনি। এ যাবৎকাল রাজনৈতিক বিবেচনায় সিঙ্গাপুর থেকে অর্থ ফেরত আনা ছাড়া আর কোনো সফলতা নেই দুদকের ঝুলিতে। বিশেষজ্ঞরা বলছেন আদালতের আদেশকেই বিদেশের সম্পদ জব্দ বলেই চালিয়ে দেওয়া হচ্ছে। তাসলিম তৌহিদের আরও একটি রিপোর্ট। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে ভিনদেশে গড়েছেন সাম্রাজ্য। গেল অক্টোবরে দুদকের আবেদনে যুক্তরাজ্যে 343টি, সংযুক্ত আরব আমিরাতে 228টি এবং যুক্তরাষ্ট্রে 9টি বাড়িসহ স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। 5 মাস পরে সেসব দেশে চিঠি পাঠাতে যাচ্ছে দুদক। একইভাবে বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর, যুক্তরাজ্য সহ 8 দেশের 19 কোম্পানিতে বিনিয়োগ থাকা 130 কোটি টাকা জব্দের আদেশ পেয়ে সম্প্রতি সেসব দেশে তথ্য পেতে চিঠি দিয়েছে দুদক। নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ পট পরিবর্তনের পর বিদেশে 165 কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যেগুলোকে বিদেশে সম্পদ জব্দের সফলতা হিসেবে জানান দিচ্ছে সংস্থাটি। বাস্তবতা বলছে চিঠি পাঠানোর মধ্যে সীমাবদ্ধ এসব তোড়জোড়। বিষয়টি স্বীকার করে দুদক মহাপরিচালকের দাবি, বিদেশে সম্পদ জব্দের বিষয়টি সময় সাপেক্ষ। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন, সেটাও দেখবেন। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, বাট এই কার্যক্রমগুলো চলমান আছে। দুদকের ইতিহাস জানান দিচ্ছে এ যাবৎকালে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সময় সিঙ্গাপুর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত এনেছিল। এর বাইরে সম্পদ জব্দ কিংবা দেশে ফেরত আনার তেমন কোনো নজির নেই। সম্পদ জব্দের আদেশ বাস্তবায়নে সক্রিয় হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সম্পদ আছে বিদেশে, এখন এইটাকেই বলে দেওয়া হচ্ছে যে বিদেশের সম্পদ ক্রোক করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে। আদতে এটা কিন্তু ফ্রিজ হচ্ছে না, এখানে শুধুমাত্র ফ্রিজ অথবা আপনার যেটি বলছেন যে ক্রোক, সেইটার একটা অর্ডার হচ্ছে।
বিদেশে পাচার হওয়া অনেক দেশ থেকে কোনো ধরনের সহযোগিতাও পাচ্ছে না দুদক। বিভিন্ন দেশে ৭১টি চিঠি পাঠিয়ে সাড়া পেয়েছে মাত্র ২৭টির। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানা শাখার সদস্য ছিলেন। অভিযোগ অনুযায়ী ভুক্তভোগীদের সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিতেন তিনি। এ নিয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ঠেকাতে সোচ্চার আছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে পুলিশের কাছে সোপর্দ করেছে সংগঠনটি। অভিযোগ আছে, জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দিতে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেন আফরিন। কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপের খুদে বার্তায়ও মেলে তার প্রতারণার প্রমাণ। 3টা ফাইল পিছিয়ে লেখা সত্যায়িত করতে হবে। তো তখন আমার কাছে খটকা লাগছে যে সত্যায়িতের জন্য যে ৫,০০০ করে চাইলো, তা আবার 3টা ফাইল, তাহলে এই 3টা ফাইলই মনে হয়। আফরিন তখন আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে আমাদেরকে বলে যে জুলাই থেকে আমাদেরকে তাকে তদন্ত করতে দিচ্ছে। পরে আমরা সব ডিটেলস সমস্যা বলি যে তাহলে আমাদেরকে দিতে চাচ্ছে না, কোনো টাকা পয়সা পুরাটাই সে নিতে। এসব অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্যপদ থেকে দিলশাদ আফরিনকে বহিষ্কার করে সংগঠনটি। পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। বিভিন্ন লোকদের কাছে টাকা নিয়েছে যে ফাউন্ডেশন থেকে বিভিন্ন অর্থ দিয়ে দিবে, সাহায্য সহযোগিতা করবে, 20,000, 50,000, 1 লাখ এভাবে টাকা নিয়েছে। এই প্রক্রিয়াতে তারাই আটক করেছে, তাদের ফাউন্ডেশনে আটক করে তারা পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে। আমাদের ইনফরমেশনগুলোর ভিত্তিতেই তারা সিদ্ধান্তটা নেয়, তাকে 8 তারিখে তাকে বহিষ্কার করা হয়। আইনের ঊর্ধ্বে কেউ না, সুতরাং যারাই যে কোনো রকম অন্যায় করবে আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয়গুলো দেব না। আহত শহীদ পরিবারের অর্থ যেন প্রতারকদের হাতে না যায় সেই বিষয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হুঁশিয়ারি দেন। প্রতারণার চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রতারণার ব্যাপারে আমরা সবসময় সচ্চার, যারা প্রতারকরা আছে আমরা এই জন্যই আমাদের ভেরিফিকেশন যে প্রসেসটা সেটা এতটা হার্ডভাবে করছি, যাতে যারা প্রতারক আছে যাতে আমাদের কাছে যে আমাদের টাকা আছে সেই টাকাটা যাতে ভুল মানুষের কাছে চলে না যায়। জুলাই অভ্যুত্থানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের যাচাই বাছাইয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করছে বলে জানান স্নিগ্ধ। সেগুলো খুব বেড়ে গিয়েছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে রাজধানীর তোপখানা রোডে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বিশেষ কাউন্সিলে তিনি কথা বলেন। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দ্রুত নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন বিএনপি নেত্রী। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা যখন মুক্ত, আমাদের তখন প্রয়োজন একটা নির্বাচন। আমরা চাই জনগণের ভোটের অধিকার যেন ফিরে আসে। তাই আমরা বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লালায়িত না। তাহলে তারা এত নির্যাতিত, এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই, একটা কর্মীও কোথাও যায় নাই। সারা জনগণের আস্থা আছে বিএনপির প্রতি। আকাশপথে বাংলাদেশের পণ্য বহনে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় নতুন সংকটে ব্যবসায়ীরা, তাই অভ্যন্তরীণ কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি উঠেছে। এক্ষেত্রে সেকেন্ড কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে চট্টগ্রাম বিমানবন্দরগুলোকে অগ্রাধিকার দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এ বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বন্দরে জটলা তৈরির অজুহাত দেখিয়ে এবার ট্রান্সশিপমেন্ট বা স্থলবন্দর থেকে ভারতীয় বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন সুবিধা বন্ধ করেছে ভারত সরকার। এতে ভারত থেকে বিমানে পণ্য পাঠাতে নতুন সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা। মূলত বাংলাদেশ থেকে সাগর পথে সব ধরনের পণ্য রফতানির অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম সমুদ্র বন্দর, কিন্তু গার্মেন্টস পণ্য নির্দিষ্ট সময়ে উৎপাদন করতে না পারা সহ নানা জটিলতায় নির্ভর করতে হয় আকাশপথে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিমান কার্গোর একমাত্র ভরসা ঢাকা বিমানবন্দর। তবে এখানের কার্গো সুবিধা কম থাকায় গুনতে হয় বাড়তি ভাড়া ও চার্জ। এমন অবস্থায় কম খরচে পণ্য রফতানির সুযোগ নিতে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দিল্লি বিমানবন্দরের দ্বারস্থ হতে বাধ্য হন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতি ঢাকার বাইরেও দ্রুত কার্গো সার্ভিস চালুর দাবি তাদের। চিটাগাং কাস্টমস এবং আপনার চিটাগাং এয়ারপোর্ট কাস্টমস, দুইটা কাস্টমসই কিন্তু একসাথে কাজ করতে পারে। ওকে, এই মাল এয়ার হয়ে গেছে, তাহলে আমার এখানে একই কাস্টমস পাশে আমার এটা ফ্লাই হয়ে যাচ্ছে। তো এভিয়েশন কোম্পানিগুলোকে এখানে ডেফিনেটলি ইটস এ বিগ মার্কেট, তাদের জন্য বিগ মার্কেট। কিন্তু এটাকে আমাদের ডেফিনেটলি আমাদের এই
সেগমেন্টগুলোকে কিন্তু আমাদের আপনার এখানে কাজ করতে হবে। সিভিল এভিয়েশন বলছে কার্গো সার্ভিসের অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষা শেষে আন্তর্জাতিক অনুমোদন রাতারাতি সম্ভব নয়। তবে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস চালুর জন্য আলোচনা চলছে একটি কোম্পানির সঙ্গে। চিটাগং থেকে যেন আমাদের বন্দরনগরী এবং আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল থেকে যেন আমরা কার্গো অপারেশন শুরু করতে হয়, সেই প্রসেসটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রপোজালটা আমি স্টাডি করবো, করে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। যদি আমরা উইন উইন সিচুয়েশন থাকে, বেটার উই উইল অলওয়েজ গো হেড উইথ দ্যাট। তথ্য বলছে ভারতের দিল্লি থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 60 টন গার্মেন্টস পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 2024 সালে যার পরিমাণ ছিল প্রায় 45,000 টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ধাক্কা সামলাতে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরে কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। পাশাপাশি রফতানি বাণিজ্যে বাধা এড়াতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার পরামর্শ তাদের। ইয়ানুর শিফাতের প্রতিবেদন। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দেশটি। কারণ হিসেবে জানানো হয়েছে তাদের রফতানি বিঘ্নিত হওয়া এবং বিমানবন্দর ও অন্যান্য বন্দরে পণ্যজট কমাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারতের। স্থলপথে কোনো সমস্যা না হলেও এই সিদ্ধান্তে ভারতের বিমানবন্দর ব্যবহার করে কোনো পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ, এমনটা উল্লেখ করে সাময়িক এই সংকটও সহজেই সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি, শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট। নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করবেন। ব্যবসায়ীরাও একমত। তবে দেশের বিমানবন্দর দিয়ে আকাশপথে পণ্য পরিবহন সুবিধা বাড়ানোর সঙ্গে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। কেন আমাকে $5 থেকে $60 পর্যন্ত মানে পার কেজিতে দিতে হয়, এইটা একটু সরকারের খতিয়ে দেখা দরকার। বিদেশি এয়ারলাইন্সগুলির এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। বিমান বাংলাদেশ এই ক্ষেত্রে কেন চুপচাপ বসে আছে সেটা একটু দেখা দরকার। রফতানি বাণিজ্য সম্প্রসারণের পথে ভারতের কোনো সিদ্ধান্ত যেন বাধা তৈরি করতে না পারে, সেজন্য দেশটির সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা জোরদারের আহ্বান জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশের ভারতে নিযুক্ত হাইকমিশনার, তার এখন প্রধান দায়িত্ব হচ্ছে এটা আলাপ আলোচনা করে এই অচল অবস্থা অবসানের উদ্যোগ গ্রহণ করা। ভারতের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান শেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। 22 এপ্রিল ঢাকায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরই শুরু হবে ৬,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল। নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে 24,000 কোটি টাকার এই মেগা প্রকল্প। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগে 9,000 কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয় 6.5 কিলোমিটার দীর্ঘ এবং 14.5 মিটার গভীরতার এই কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে ভিড়েছে একাধিক বিশালাকৃতির জাহাজ, কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী সময় ক্ষেপণের কারণে মাতারবাড়ি প্রকল্প খরচ 2 দফায় বেড়ে এসে দাঁড়িয়েছে 24,381 কোটি টাকায়। আর প্রথম পর্যায়ে যে টার্মিনাল নির্মাণ হচ্ছে তার খরচ ধরা হয়েছে 6,196 কোটি টাকা, যার পুরোটাই বহন করবে জাপানি সংস্থা জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে 22 এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। এই চুক্তিটা হবে টোটাল প্রায় 6,197 কোটি টাকা, পুরোটাই হচ্ছে জায়গার অর্থায়নে। গভীর সমুদ্র বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মাতারবাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়িতে যেহেতু একটা এনার্জি হাব হবে, ওইটাও আমাদের অনেক সহায়ক ভূমিকা রাখবে।
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে নির্ধারিত সময় 2029 সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এটার অনেক কিছু বাইরে আগে তৈরি করা হবে এবং এইখানে এনে বসানো হবে। প্রতিটি জাহাজের কন্টেনার ধারণ সক্ষমতা থাকবে 8 থেকে 9,000। বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ। দেশের ট্রেডের মধ্যে এবং বড় একটা অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। 2029 সালের মধ্যে 11 লাখ এবং 2041 সালে 26 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে তারা বলেন, সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কমবে ব্যয়বহুল ও দূষিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তাই এই পরিকল্পনা দ্রুত সংশোধনের দাবি জলবায়ু কর্মীদের। বৈশ্বিক জলবায়ু রক্ষায় রঙিন ব্যানার পোস্টার হাতে একদল তরুণ। ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন তরুণ জলবায়ু কর্মীরা। পাহাড়ের মানুষ কষ্টে আছে, আমরা জানি আজ বাংলাদেশের শিশুরা কষ্টে আছে, আমরা জানি আজকে সুন্দরবন কষ্টে আছে, তাই এই জন্য আমরা একত্রিত হয়েছে। আমরা জন্ম থেকেই চলছি জলবায়ু অভিঘাত এবং তার দায় কিন্তু আমাদের নয়। উন্নত দেশ তার এই যে ক্ষতির পিছনে কিন্তু বড়ভাবে দায়ী। উন্নত বিশ্ব যে আমাদেরকে ধ্বংস করছে কার্বনের মাধ্যমে, আমরা চাচ্ছি এর বিচার। জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরে অংশগ্রহণকারীরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নীতিতে নবায়নযোগ্য উৎসগুলোকে অগ্রাধিকার দিতে হবে। শুধু সরকারকে পরিবর্তন হলে হবে না, সরকারি পরিবর্তনের পাশাপাশি আমাদের সাধারণ জনগণকেও সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা চাই একটা সঠিক ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের যে ক্ষয়ক্ষতি আছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণে আমাদের যে ফাইন্যান্সের ব্যবস্থা আছে সেই ফাইন্যান্সের যাতে ব্যবস্থা করা যায়। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে সহায়তা নিশ্চিতের আহ্বানও জানান তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। হামজা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বসিত ইংল্যান্ড প্রবাসী তারকা ইমরানুর। দেশের ফুটবলে বড় প্রভাব পড়বে বললেন এশিয়ান ইনডোর জয়ী স্প্রিন্টার। সপ্তাহ ব্যবধানে মাংসের দামে স্বস্তি থাকলেও বেশ চড়া মাছের বাজার। বর্ষবরণের আগে সরবরাহ সংকটে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা কেজিতে। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দামও স্থিতিশীল আছে সব ধরনের চালের দর। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট বাজার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে বেশি ক্রেতা সমাগম। 2 দিন পর পহেলা বৈশাখ, তবে রাজধানীর কাউরান বাজারে দেখা গেল না সুস্বাদু এই মাছের সরবরাহ। 2-1টি দোকানে বড় আকারের ইলিশ 2200 ও ছোট আকারের ইলিশের দাম 1400 টাকা কেজি। ইলিশ মাছ তো নাই বাজারে, ব্যস্ত আছি, মাছও কম, বেচাবিক্রিও কম। মাছ মানে সরবরাহ কম থাকায় একটু দাম বেশি। সপ্তাহ ব্যবধানে বাজারে মুরগির মাংসের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। নিম্নমুখী গরুর মাংসের দামও। আপনার ঈদের পরে সপ্তাহ তো এই সপ্তাহে মুরগির রেট কম। খামার যেগুলো ঈদ উপলক্ষে বন্ধ ছিল এগুলো সব চালু হয়েছে। তবে সহনীয় পর্যায়ে রয়েছে সবজির দাম। কিছু সবজির দর কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দরও আগে থেকে কেজিতে 2 টাকা 3 টাকা বাড়তি। এখন এই পেঁয়াজের দাম বাড়তে আছে, পেঁয়াজ এখন রাখি করতেছ তো এখন একটু মানে দাম বেশি হবে। শীতের সবজি যেগুলো শেষ হয়ে গেছে, মেইনলি চিচিঙ্গা, তারপরে বরবটি, টমেটো, এগুলোর দাম একটু বেশি। প্রত্যেকটা সবজির 60-70 টাকার মধ্যে আছে। সবজির দাম তো কম, এভাবে যদি থাকে সাধারণ মানুষ যারা খুব ভালো করে খাইতে পারবে আর কি। রমজানের তুলনায় এখন প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা বাড়ছে। দাম বাড়েনি মুদি পণ্যের। তেলের দাম বৃদ্ধি নিয়ে বাজারে আলোচনা থাকলেও আগে নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে এই পণ্য। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুর। নোনা জলে আনন্দ উল্লাসের পাশাপাশি মেতেছেন বিচ বাইক, জেট স্কিতে। তীব্র গরমের মাঝে পর্যটকদের স্বস্তি এনে দিয়েছে কয়েক মিনিটের বৃষ্টি।
ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পাল্টে গেছে ঋতু, পরিবর্তন এসেছে প্রকৃতিতে, তবে বদলায়নি কক্সবাজার সমুদ্র সৈকতে চিত্র। ঈদের টানা ছুটি শেষ হলেও এখনও পর্যটকের উপচে পড়া ভিড়। নোনাজল কিংবা বালিয়াড়ি, ছুটির দিনে সবখানেই চলছে আনন্দ উল্লাস। পর্যটকরা মেতেছেন বিচ বাইক, জেট স্কি, ঘোড়ার পিঠে কিংবা ছবি তোলায়। দোহার থেকে আমরা এখানে ঘুরতে আসছি, খুবই মজা লাগছে। বৃষ্টির পরে পানির ঢেউটা অনেক ভালো। হোটেল কর্তৃপক্ষ বলছে পর্যটকদের আনন্দ দিতে পহেলা বৈশাখের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আশা করছি যেসব পর্যটকরা আসবেন এই কক্সবাজারে তারা কিন্তু একটা বাঙালিয়ানা একটা ছোঁয়া পাবেন। তবে ঋতু পরিবর্তনে সাগর এখন উত্তাল, তাই ভ্রমণ পিপাসুদের সতর্ক করতে চলছে মাইকিং। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারি বাড়িয়েছে লাল হলুদ বাহিনী। পানির যে স্রোতটি রয়েছে তা আস্তে আস্তে বাড়ছে এবং যে বাতাসের গতি তাও বাড়ছে। সো আমরা পর্যটকদেরকে আরও বেশি নজরদারিতে রেখেছি। কক্সবাজারে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস রয়েছে, যার মধ্যে তারকামানের হোটেল প্রায় 30টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হাডসন নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পাইলট ও বাকিরা স্পেন থেকে আসা একই পরিবারের সদস্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের দুটি নদী হাডসন ও ইস্ট রিভারে হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই রাইডের মাধ্যমে বিশাল বিশাল অট্টালিকা, আইকনিক স্ট্যাচু অব লিবার্টি ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ নিউ ইয়র্কের নান্দনিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে ধরা পড়ে। বৃহস্পতিবার স্পেন থেকে আসা 5 সদস্যের একটি পরিবার সেই রকমই একটি হেলিকপ্টার রাইডে বেরিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 15-20 মিনিট ধরে ওড়ার পর হঠাৎ হেলিকপ্টারটি হাডসন রিভারে বিধ্বস্ত হয়। মারা যান 3 শিশুসহ 5 সদস্যের পরিবারের সবাই। মারা গেছেন পাইলটও। 6 জন ভুক্তভোগীকেই পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। দুঃখজনকভাবে 6 জনকেই মৃত ঘোষণা করা হয়েছে। আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। উদ্ধারকর্মীদের সাহস ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশ জানায় পিয়ার 40 নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইং ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে হেলিকপ্টারটি প্রায় 16 মিনিট ধরে উড়েছিল এবং তারপর হঠাৎ নদীর পানিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড বলছে 2004 সালে নির্মিত হেলিকপ্টারটির 2029 সাল পর্যন্ত বিমান চলাচলের যোগ্যতার সার্টিফিকেট ছিল। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। হতাহতের ঘটনা ঘটেছে। নাম দেখে নয়, বরং জিম্বাবুয়ে সিরিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলতে চান নাজমুল হোসেন শান্ত। তবে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশের অধিনায়ক। ঢাকা ডার্বি গুরুত্বপূর্ণ মানলেও জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প আরও আগে শুরু করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন শান্ত। পিসিএল-এ লিটন নিশাদের ছাড়পত্র পাওয়াকে দেখছেন ইতিবাচক হিসেবে। চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। ইম্পর্টেন্ট হলো কিভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারি। কোনো দলই ছোটো না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট, এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি। হামজা চৌধুরীকে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। দেশের ফুটবলের পোস্টার বয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই অ্যাথলেট। একই শহরে বসবাসের সুবাদে এই 2 তারকার সম্পর্কটা হয়েছে আরও দৃঢ়। এদিকে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে ইমরানুর রহমানের। ইপিএলে চলতি মৌসুমের মাঝপথে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। আর শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের তারকা স্প্রিন্টার ইমরানুর রহমানের। তবে একই শহরে থাকার সুবাদে নয়, হামজার সঙ্গে ইমরানুরের যোগাযোগটা বেশ পুরনো।
হামজার আগেই শেকড়ের টানে বাংলাদেশে ছুটে আসেন ইমরানুর। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়িয়েছেন এই স্প্রিন্টার। নিজের মতো ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজাকে লাল সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত ইমরানুর। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডারকে জানিয়েছেন শুভকামনা। হামজা চৌধুরীর লগে 2-3 বছর আগে কনভারসেশন আছিল, আগে তাকে আমরা যোগাযোগ করছি ব্রিফলি। We maintain good relationship with each other. We wish each other well every time, and it's great to see Hamza Chaudhry, of course, representing Bangladesh for the football team. এশিয়ান ইনডোর গেমসের স্বর্ণজয়ের পর ইমরানুরকে শুভেচ্ছা জানান হামজা। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ রাখেন এই দুই তারকা। আর বর্তমানে হামজা ইমরানুরের হোম টাউনে থাকায় দুই বাংলাদেশির সম্পর্কটা হয়েছে আরো দৃঢ়। Of course, like congratulated me when I won the Asian indoor gold medal. You know, just kind words. I said that what he's doing, playing for a Premier League team, is incredible. And now he's in Sheffield United, which is my hometown where I live, which is a even more closer feeling, you know, in terms of he's not too far, he's local to me. So I want him to do even better. শুধু হামজা নয়, ইমরানুরের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানেরও। সম্প্রতি লন্ডনে সাকিবের সঙ্গে ফিটনেস ক্যাম্প করেছেন এই অ্যাথলিট। Time off, you know, for his bowling test, he's passed, which is great for him. We messaged each other. He said he'll be in London for training, and we did some athletics training and some strength and conditioning together. He's very professional when it comes to sports, and it was nice to have him around. 2022 সালে বাংলাদেশের অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িত হন ইমরানুর। সেই বছর বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবও জিতেন এই অ্যাথলিট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টিউলিপের অভিনব জালিয়াতি প্রমাণ দুদকের হাতে। রাজুকের সম্পত্তি দখলে স্টার্ন হাউসিংকে সহযোগিতার অভিযোগ। বিনিময়ে বুঝে নেন ফ্ল্যাট। আগামী সপ্তাহে মামলা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ। নাগরিক কমিটির বহিষ্কৃত নারী সদস্য গ্রেফতার। প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার প্রতিশ্রুতি স্নিগ্ধের। এবং দুয়ারে কড়া নাড়ছে সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা। এবার শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। থাকবে ফ্যাসিবাদ বিরোধী মোটিভ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।